আচ্ছা, আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন তো, আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, গোধূলি বেলায় ক্লিয়ার স্যার। আচ্ছা ঠিক আছে, যখন ক্লিয়ার তাহলে আমরা ক্লাসটা শুরু করে দেই। আচ্ছা দেখেন, আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ভয়েস থিওরি। যদিও আমাদের গতকালকে ক্লাসটা শেষ হয়ে গেছিলো, অল্প একটু টপিক বাকি ছিল। মোটামুটি 20 মিনিট 25 মিনিট ক্লাস নিলে আমাদের ভয়েস শেষ হয়ে যাবে। তো আজকের যে টপিক আছে, দুইটা মাত্র টপিক বাকি আছে। একটা হচ্ছে মডাল অক্সিলারি আর একটা হচ্ছে WH কোশ্চেন। WH কোশ্চেনের মধ্যে সবথেকে বেশি পরীক্ষায় আসে যে হু থাকলে কি হবে আর হুম থাকলে কিভাবে আমাদের ভয়েসটা পরিবর্তন করতে হবে। এই দুইটো আমরা যদি ভালোভাবে শিখতে পারি তাহলে ভয়েসের উপর মোটামুটি আমাদের একটা আয়ত্ত চলে আসবে। আর এখানে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের যদি লিখিত পরীক্ষা হয় তাহলে এখান থেকে আপনারা 4 থেকে 5 নম্বর পাবেন, আর যদি আপনাদের MCQ হয় সেক্ষেত্রে আপনারা 2 নম্বর পাবেন। তো আমরা শুরু করে দেই। আপনারা যারা জয়েন করতেছেন, যে অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করে দেই। দেখেন, আমরা আজকে শিখব যদি মডাল অক্সিলারি থাকে। আচ্ছা, মডাল অক্সিলারি থাকলে, এখন মডাল অক্সিলারিটা কি? মডাল অক্সিলারি হতে পারে মে, মাইট, তারপরে উইল, তারপরে উড, তারপরে শ্যাল, শুড, তারপরে হচ্ছে আচ্ছা দেখেন, মডাল অক্সিলারিগুলা মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, তারপর অট টু, মাস, হ্যাভ টু, হ্যাজ টু, আরও অনেকগুলো আছে। যাই হোক, আমরা এইটুকু জানি যে যেগুলো সব থেকে বেশি ব্যবহার করা হয়। এই মডাল অক্সিলারি যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে থাকে, সেই সেন্টেন্সটা আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব, তাই না? এখন নর্মালি এই মডাল অক্সিলারিগুলো চেঞ্জ করা যায় না। নর্মালি কি হয় না? চেঞ্জ হয় না। আচ্ছা আমরা একটু দেখি, আমরা একটা দুটো উদাহরণ দেখলে আমরা হচ্ছে বুঝতে পারবো।
আচ্ছা, আপনাদের উপস্থিতি কম, কালকে উপস্থিতি ভালো ছিল, যাই হোক আমরা একটু দেখি। তাহলে মডাল এই অক্সিলারিগুলো যদি থাকে তাহলে কি প্যাসিভ ভয়েস করার নিয়ম। তাহলে এখন আমরা কি করব, নিয়মটা শিখব। তাহলে প্রথমে কি থাকবে দেখেন, প্রথমে কি থাকবে অবজেক্ট। যে সেন্টেন্সটা আমাদের এখানে দেওয়া থাকবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে, সেই অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্টটা আগে আসবে, প্রথমে আসবে। তারপরে কি আসবে, এই যে মডাল অক্সিলারি, এই যে মডাল সাহায্যকারী ভার্ব আসবে। আচ্ছা, এখন তারপর কি আসবে, তারপরে এইটার পর একটা বি আসবে, তারপরে আসবে ভি থ্রি কি ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন তারপর আসবে কি বাই, তারপরে আসবে হচ্ছে সাবজেক্ট। একদম একই নিয়ম, শুধু পার্থক্য কোথায়, এই যে এখানে মডাল অক্সিলারির পর একটা বি আসবে, শুধু এইটুকু জায়গা। এখানে সাহায্যকারী ভার্ব যেখানে থাকে আমরা টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব ব্যবহার করছি। এখানে টেন্স যাই হোক, এখানে মডাল যে অক্সিলারি এখানে থাকবে এগুলোর মধ্যে সেইটা থাকবে এবং তারপরে একটা বি থাকবে। আচ্ছা, আমরা একটা দেখি যে ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক। দেখেন এটা একটা সেন্টেন্স, এটা হচ্ছে অ্যাক্টিভ, তোমাকে অবশ্যই কাজটি করতে হবে। ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, এখানে এই মাস্ট দ্বারা কি বোঝাচ্ছে, আর জোর দিচ্ছে। মাস্ট দ্বারা কি জোর দিচ্ছে, তোমাকে অবশ্যই কাজটা করতে হবে। তাহলে ইউ ডু দ্য ওয়ার্ক, তোমাকে কাজটা, যখনই আমরা মাস্ট ব্যবহার করতেছি অবশ্যই, ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, তোমাকে অবশ্যই কাজটা করতে হবে। তাহলে এই কাজ করাতে জোর দেওয়ার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য এখানে মাস্ট ব্যবহার করা হয়েছে। তাহলে এই মাস্ট হচ্ছে কি মডাল অক্সিলারি। আচ্ছা, এখন এই মডাল অক্সিলারি যদি থাকে তাহলে আমরা কিভাবে প্যাসিভ করব, এইখানে আমরা গঠনটা লিখছি। তো প্রথম কি হবে, প্রথমে অবজেক্ট, দেখেন ইউ হচ্ছে সাবজেক্ট, এই যে ডু হচ্ছে কি, ডু হচ্ছে ভার্ব, এটা হচ্ছে মডাল অক্সিলারি, দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। আচ্ছা, তো প্রথমে আমরা কি করব, প্যাসিভ করার জন্য প্রথমে দ্য ওয়ার্ক অবজেক্টটা আগে আমরা সামনে নিয়ে আসবো, যেমন এই যে অবজেক্ট, তারপরে কি মডাল অক্সিলারি, মডাল কি মাস্ট। এখন এই মডাল অক্সিলারির পরে একটা কি আসবে, বি। আচ্ছা, দ্য ওয়ার্ক মাস্ট বি। তারপরে কি আছে, ভি3 ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্ব কি ডু, তাহলে ডু এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। তারপরে কি বসবে, একটা বাই। আচ্ছা, তারপরে কি বসবে, সাবজেক্ট, সাবজেক্ট ছিল কি ইউ। তাহলে দ্য ওয়ার্ক মাস্ট বি ডান বাই ইউ। ওকে। আচ্ছা, কারো সমস্যা আছে, কারো সমস্যা আছে, একটু একটু কমেন্ট করেন তো, কারো সমস্যা আছে কিনা। আচ্ছা, আমরা আরেকটা দেখি, এটা মিশাই দিয়ে আমরা আরো একটা বাক্য আমরা একটু সলভ করি। আচ্ছা, একটু দেখি যে আই ক্যান প্লে ফুটবল। আচ্ছা, এখানে আমি ক্যান লিখছি, আচ্ছা ক্যান লিখি নাই, কেন হবে, ক্যান কুড থাকতে পারে, ক্যান কুড। আচ্ছা, আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। আচ্ছা, এইখানে ফুটবল হচ্ছে অবজেক্ট, তাই না, আই হচ্ছে সাবজেক্ট কর্তা, ক্যান হচ্ছে মডাল, আর প্লে হচ্ছে ভার্ভ, তাই না। এখানে তো কারো সমস্যা নেই, কারণ আমরা প্রথম থেকে এগুলো পড়াচ্ছি যে কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট, কোনটা সাহায্যকারী ভার্ব বা হেল্পিং হ্যান্ড, কোনটা ভার্ভ, এগুলোতে কারো সমস্যা নেই আশা করি। এখন আমার প্রথম কাজ হচ্ছে এই অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, এটা হচ্ছে একটা ইউনিভার্সাল রুলস ভয়েসের ক্ষেত্রে। তো প্রথমে কি আসলো, ফুটবল, ফুটবল। আচ্ছা, তারপরে কি আসবে, মডাল অক্সিলারি, মডাল অক্সিলারি কি, ক্যান, ফুটবল ক্যান। তারপরে একটা কি আসবে, বি। তারপরে আসবে ভার্বের পাস্ট পার্টিসিপল, প্লের পাস্ট পার্টিসিপল কি, প্লেড। তারপরে একটা আসবে কি, বাই।
তারপরে আই এর অবজেক্ট ফর্ম কি, মি। তাহলে ফুটবল ক্যান বি প্লেড বাই মি। তাহলে একদম ইজি, একদম ইজি, নিয়ম একই, শুধুমাত্র এই যে সাহায্যকারী মডাল যে অক্সিলারি আছে এইটা কখনো চেঞ্জ হবে না। আপনার অ্যাক্টিভে যা থাকবে প্যাসিভেও তা থাকবে, সাবজেক্ট যাই হোক না কেন, সাবজেক্ট যাই হোক এইটা চেঞ্জ হবে না। এবং এর সাথে কি বসবে, একটা বি বসবে, এর সাথে কি বসবে, একটা বি বসবে। আসলে বি বসার কারণ হচ্ছে যে শুধু এই মডাল অক্সিলারি থাকলে তারপরে যে ভার্বটা হয় সেটা হয় ভার্বের বেস ফর্ম। দেখেন রাইট ফর্ম অফ ভার্ব আমরা পড়েছি, মডাল অক্সিলারির পর যে ভার্বটা থাকে সেটা হয় ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। তাহলে আমি যদি এখানে ক্যান রাখি শুধুমাত্র, তাহলে এখানে প্লেড কখনোই হবে না, কারণ এটা রাইট ফর্ম অফ ভার্বের রুলস অনুসারে কখনোই প্লেড হবে না। প্লেড কখন হবে, যখন ক্যানের পর একটা বি থাকবে। আপনারা যারা রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসটা করেছেন, অনেকে করেননি, তারা এই মডাল অক্সিলারি রাইট ফর্ম অফ ভার্বে আমরা ডিটেলস আলোচনা করেছিলাম। যাই হোক, আপনারা কি বুঝতে পেরেছেন যে মডাল অক্সিলারি বা এই জিনিসগুলো মে, মাইট, ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, অর টু, মাস্ট, এগুলো যদি থাকে তাহলে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে আপনারা কি বুঝতে পেরেছেন? একটু কমেন্টে জানাবেন তো। আচ্ছা, যারা দেখতেছেন গধূলি বেলা, মুনতাহা, সাইফানুর, পরাণ পাখি, সুমি, ফাহিমা, তারপর হচ্ছে মরিয়ম, মুন্নি, রানী হাসান, ফাহিমা ইসলাম, আপনারা যারা ক্লাসটা দেখতেছেন লাইভ, আরও অনেকে দেখতেছেন, যারা কমেন্ট করেছেন তাদের নামগুলো বললাম। তো এই যে সমস্যা আছে আপনাদের, যদি মডাল অক্সিলারি থাকে একদম ইজি। মডাল অক্সিলারি থাকলে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে আপনাদের সমস্যা আছে। আচ্ছা, রাজিয়া সুলতানা আরেকবার। আচ্ছা, তাহলে আরেকটা বাক্য দিয়ে আপনাকে আরেকবার বুঝাই। আচ্ছা, আমি এখনই জয়েন করলাম। আচ্ছা, আপনি এখনই জয়েন করলেন, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, শেষে কে আসলেন? আচ্ছা, রাজিয়া না, রাজিয়া সুলতানা। আচ্ছা, আয়না লিখে রাজিয়া লিখলাম। রাজিয়া মাস্ট পাস দ্য ফাইনাল। আচ্ছা, কি ফাইনাল? এই যে আপনাদের যে হচ্ছে কয়েকদিন পর কি হবে, স্বাস্থ্য সহকারী পরীক্ষা হবে। যারা সমাজ উন্নয়ন কর্মীতে মানে ইউনিয়ন সমাজকর্মীতে আবেদন করেছেন তাদের পরীক্ষা হবে। তো সেই পরীক্ষাটা ধরে নিলাম ফাইনাল। তাহলে রাজিয়া মাস্ট পাস দ্য ফাইনাল, আপনাকে অবশ্যই কি করতে হবে, পাস করতে হবে। কোথায় পাস করতে হবে? পিলি পাস করতে হবে। এখন এই বাক্যটা আপনাকে পরীক্ষায় দিয়ে দিছে যে রাজিয়া মাস্ট পাস দ্য এক্সাম, এটা হচ্ছে অ্যাক্টিভে আছে। এটা কোথায় আছে? এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে। এখন এটাকে আপনাকে কি করতে বলছে? প্যাসিভ করতে বলছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলছে। এখন আপনারা কিভাবে করবেন? এখন এইটাকে প্যাসিভ করতে গেলে আপনাকে বাক্যটা খেয়াল করতে হবে যে এই বাক্যটা কোন ফরমেশনে আছে। টেন্স অনুসারে করব, মডাল দিয়ে করব, না হচ্ছে এটা রিফ্লেক্সিভ হবে, না হচ্ছে লেট দিয়ে করব, ইম্পারেটিভ সেন্টেন্স কি আছে আমরা এইটা আগে আমরা বাক্যটাকে পড়ব। তো বাক্যটা পড়ে দেখতেছি রাজিয়া মাস্ট, এখানে একটা মাস্ট কথা আছে, মাস্ট তারপর পাস দ্য এক্সাম। তাহলে যদি কোনো বাক্যে মাস্ট থাকে তখন সেটা বুঝে নিতে হবে যে এইটা মাস্ট হচ্ছে মডাল অক্সিলারি। মাস্ট কি? মডাল অক্সিলারি। আর মডাল কোনগুলো? এই যে মে, মাইট, উইল, উড, ক্যান, কুড, শ্যাল, শুড, তারপর মাস্ট, অট টু, হ্যাভ টু, হ্যাজ টু, আরও অনেক কিছু আছে। তো এখন এই যে মডাল অক্সিলারি যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, এইখানে আমি একটা তার গঠন বা হচ্ছে তার স্ট্রাকচার লিখেছি। প্রথমে কি হবে? অবজেক্ট। এইখানে যে অবজেক্ট থাকবে, অবজেক্ট কোনটা? দেখেন এখানে রাজিয়া হচ্ছে সাবজেক্ট, আর দ্য ফাইনাল হচ্ছে কি? অবজেক্ট, আর এই পাস হচ্ছে ভার্ব। আচ্ছা, তাহলে কি হবে? এই যে অবজেক্টটা কি আসবে? প্রথমে আসবে। ওকে, তারপর কি আসবে? মডাল অক্সিলারি। এইখানে যে মডাল অক্সিলারিটা আছে তারপরে
অবজেক্টের পরে মডাল অক্সিলারি বসবে, তারপরে একটা বি বসবে। কেন বি বসবে একটু আগে আমি বললাম। তারপরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব কি পাসের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তারপর বাই বসবে, তারপরে সাবজেক্ট পুরো রাজিয়া। তাহলে এটা যদি আমরা করি তাহলে কি হবে, অবজেক্ট কি দা ফাইনাল, তারপর মডাল কি মাস্ট, তারপর মাস্টের পর একটা বি বসবে, বির পর কি এই পাসের কি পাস্ট পার্টিসিপল কি পাস্ট ইডি যুক্ত হবে, তারপরে বাই, তারপর সাবজেক্ট হচ্ছে রাজিয়া। আচ্ছা রাজিয়া বানানটা মনে হয় ভুল হইল এ আছে, যাই হোক। এখন আমরা কি করলাম আবার একটু যদি বলি সবার সুবিধার্থে, দেখেন এই মডাল অক্সিলারির কোনো পরিবর্তন হবে না, সাবজেক্ট অবজেক্ট যাই পরিবর্তন হোক, সিঙ্গুলার থাক প্লুরাল থাক যাই থাক, মডাল অক্সিলারি এখানে যদি মাস্ট থাকে মাস্ট বসবে, ক্যান থাকলে ক্যানই বসবে, কুড থাকলে কুডে বসবে, যা থাকবে তাই বসবে, এটার কোনো পরিবর্তন হবে না। আর এইখানে বি কেন আসলো একটু আগে বললাম, আসলে মডাল অক্সিলারির পর ভার্বের বেস ফর্ম বসে, দেখেন মাস্টের পর এখানে কি বসছে পাস, এখানে মাস্টের পরিবর্তে যদি কুড বসতো, কুড তো পাস্ট ফর্ম, ক্যানের হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে কুড, তারপরে কিন্তু এখানে পাসে বসতো। দেখেন মডাল অক্সিলারির পর যে ভার্বটা বসে, এই যে ভার্বটা কি হয় বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মে বসে, এটা হচ্ছে কি রাইট ফর্ম অফ ভার্বের রুলস। এখন আমরা জানি কি যখনই আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব ভয়েসে, তখন ভার্বটা অবশ্যই পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে এই যে ভার্বটা কি হবে পাস্ট পার্টিসিপল হবে, কারণ এটা এক নম্বর শর্ত। আপনি যাই করেন না কেন, সাবজেক্ট অবজেক্ট যাই করেন না কেন, আপনাকে ভার্বটা প্যাসিভ করতে গেলে ভার্বটা কি করতে হবে পাস্ট পার্টিসিপল ফর্মে আনতে হবে। তাহলে এখন এই যে তাহলে মাস্টের পরে তো পাস্ট পার্টিসিপল কখনো আসবে না, তাহলে মাস্টের সঙ্গে যদি আমরা একটা বি যুক্ত করে দেই তখন কি হয়ে যায় ভার্বটা পাস্ট পার্টিসিপল হয়ে যায়। যাই হোক এগুলো আমরা শিখেছিলাম রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসে। তো এখন বুঝতে পেরেছেন রাজিয়া সুলতানা যে মডাল অক্সিলারি থাকলে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। আচ্ছা অনেকে রাইট অ্যান্সার দিয়েছেন। রাজিয়া সুলতানা আপনার কমেন্টের জন্য অপেক্ষা করতেছি যে আপনি বুঝতে পেরেছেন কিনা। এরপরেও যদি আপনার কনফিউশন থাকে, আপনার কাজ হচ্ছে ক্লাসটা শেষ হয়ে যাবে, আমাদের ক্লাসটা আজকে স্বল্প দৈর্ঘ্যের ক্লাসটা শেষ হয়ে গেলে আপনি সুন্দর মতো আবার প্রথম থেকে দেখবেন, সুন্দর মতো দেখবেন। আচ্ছা আপনারা কি বুঝতে পেরেছেন, যারা সেই প্রথম থেকে জয়েন করে আছেন বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করেন তো। আচ্ছা রাজিয়া সুলতানা জি স্যার বুঝতে পেরেছি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিক দেখব, সেটা হচ্ছে হু যুক্ত প্রশ্নবোধক বাক্যের ভয়েস চেঞ্জ। আচ্ছা কি করব আমরা, দেখেন যে হু যুক্ত প্রশ্নবোধক বাক্য ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, কি যুক্ত হু যুক্ত, সব থেকে বেশি কি আসে হু আসে এবং হুম, সব থেকে বেশি আসে হু এবং হুম। যদি ইন্ট্রোগেটিভ থেকে প্রশ্ন হয় সব থেকে বেশি আসে হু এবং হুম। আচ্ছা আরেকটা আসে লেট, ওই গতকালকে ক্লাসে পারভিন না কি যেন নাম ছিল ওনার লিজা পারভিন মেবি, তো উনি কিন্তু বলছিল যে স্যার হচ্ছে হু হুম আর হচ্ছে লেট করাবেন না, তখন কিন্তু ওনাকে আমি একটু ধমক দিছিলাম, কারণ আমি তো করাবো, আমি তো জানি এগুলো ইম্পর্টেন্ট, এগুলো পড়াইতেই হবে। সো যাই হোক, তাহলে এই হু যুক্ত প্রশ্নবোধক বাক্য, তাহলে হু যুক্ত প্রশ্নবোধক বাক্যকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, কি করব, এই যে অ্যাক্টিভ টু প্যাসিভ করব, সেই নিয়মটা আগে আমাদের শিখতে হবে। তাহলে শোনেন, এই যদি হু দিয়ে যদি কোনো একটা বাক্য শুরু হয়, সেটা যদি প্যাসিভ করতে বলে তখন আর হু থাকবে না, তখন হুর পরিবর্তে হয়ে যাবে বাই হুম, তখন হুর পরিবর্তে কি হয়ে যাবে, হুর পরিবর্তে হয়ে যাবে বাই হুম, তখন হুর পরিবর্তে কি হয়ে যাবে বাই হুম, তখন আর হু থাকবে না। অ্যাক্টিভ সেন্টেন্সে যদি হু দিয়ে একটা সেন্টেন্স দিয়ে দিছে, সেটাকে যদি আপনাকে প্যাসিভ করতে বলে তখন হু এর জায়গায় কি বসবে বাই হুম বসবে, তখন হু এর জায়গায় কি বসবে বাই হুম বসবে। আর যদি হুম দিয়ে একটা অ্যাক্টিভ সেন্টেন্স থাকে সেটাকে প্যাসিভ করতে বলে, তাহলে হুমের জায়গায় কি বসবে হু বসবে। কথা বুঝছেন, দুইটার জায়গায় বসবে, হু থাকলে বাই হুম বসবে আর হুম থাকলে হু বসবে। আমরা একটা দুইটা উদাহরণ দেখলে আমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। গতকাল খুব সুন্দর
বুঝেছিলাম তা। আচ্ছা রাজিয়া সুলতানা, আজকে কি বুঝতে পারতেছেন না? সবাই তো ক্লাস শুরু করলাম। রাজিয়া সুলতানা, আজকে কি বুঝতে পারতেছেন না? তাহলে হু এর পরিবর্তে কি বসবে? বাই হুম বসবে, তারপর বসবে সাহায্যকারী ভার্ব, তারপর কি বসবে? অবজেক্ট, তারপর কি বসবে? ভি থ্রি, তারপর বসবে বাই, তারপরে বসবে সাবজেক্ট, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। দেখেন এখানে তো সবগুলো থাকবে, এটা ম্যান্ডেটরি না। আপনার ভার ভি থ্রি পর্যন্ত থাকতে পারে, এগুলোও নাও থাকতে পারে, কিন্তু অনেক সময় এগুলো থাকতেও পারে। যাই হোক, তবে আপনাকে যেটা খেয়াল করতে হবে যে প্যাসিভ করতে গেলে যেহেতু প্রশ্নবোধক বাক্য কিভাবে শুরু হয়? প্রশ্নবোধক বাক্য দুইভাবে শুরু হয়। প্রশ্নবোধক বাক্য দুইভাবে শুরু হয়, না লিখি একটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। ডাব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো? হু, হুম, হোয়াট, হাউ, তারপরে হচ্ছে হোয়ার, হোয়েন, এগুলোকে বলা হয় ডাব্লিউএইচ ওয়ার্ড। ডাব্লিউএইচ ওয়ার্ড প্রথমে দিয়ে কি হয়? প্রশ্নবোধক বাক্য হয়, অথবা অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব দিয়ে প্রথমে কি হয়? প্রশ্নবোধক বাক্য হয়। এই দুইভাবে হয়। তো আপনাকে হু দিয়ে যখন একটা বাক্য শুরু হবে তখন হু এর জায়গায় কি বসবে? বাই হুম। তারপরে কি বসবে? সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব কীভাবে বসবে? এই যে টেন্স এবং সাবজেক্ট অনুসারে, কি অনুসারে? টেন্স এবং সাবজেক্ট অনুসারে এখানে কি বসবে? একটা সাহায্যকারী ভার্ব। তারপরে কি বসবে? অবজেক্ট। বাক্যে যদি অবজেক্ট থাকে সেই অবজেক্টটা কি বসবে? সাহায্যকারী ভার্বের পরে। তারপরে কি বসবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর বসবে বাই, তারপর বসবে সাবজেক্ট। বাই সাবজেক্ট যদি থাকে বা সাবজেক্ট যদি বাক্যের মধ্যে থাকে তাহলে বাই প্লাস সাবজেক্ট বসবে। আর যদি সাবজেক্ট না থাকে তাহলে না, বসবে না। তাহলে আপনাদের জন্য আরও কি হয়ে যাবে? ইজি হয়ে যাবে। আচ্ছা রাজিয়া সুলতানা, জি বুঝতেছি। আচ্ছা আচ্ছা, আমরা একটা অ্যাক্টিভ সেন্টেন্স দেখি। হু হ্যাজ ব্রোকেন, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, কে গ্লাসটি ভেঙেছে? কি হয় ছোটবেলায় এই তো গ্লাস ভাঙলে বাসায় আম্মারা বকাবকি করতো না যে কে গ্লাসটা ভাঙলো? তো হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, গ্লাসটা কে ভেঙেছে? এটা কি একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কীভাবে বুঝবো? এই যে প্রথমে হু দিয়ে শুরু করছে আর শেষে এই তো একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, এই ইন্ট্রোগেটিভ সাইন প্রশ্নবোধক চিহ্নটা দেখে বুঝবো যে এই বাক্যটা আমাদের কি? প্রশ্নবোধক বাক্য। এখন হু দিয়ে শুরু হয়েছে, তাহলে আমার কাজ কি? এই হুর পরিবর্তে কি বসবে? বাই হুম বসবে। তাহলে আমি যদি এটাকে প্যাসিভ করতে চাই, এটাকে প্যাসিভ করতে গেলে হু এর পরিবর্তে কি বসবে? বাই হুম বসবে। তাহলে বাই হুম লিখলাম আগে। আচ্ছা, এখন বাই হুমের পর কি বসবে? সাহায্যকারী ভার্ব। আচ্ছা, এখানে সাহায্যকারী ভার্ব কিভাবে বসবে দেখেন। এখন এই বাই হুমের পর এই জায়গাটা সাহায্যকারী ভার্ব ফাঁকা রাখলাম আপাতত। এখানে অবজেক্ট কোনটা? দা গ্লাস হচ্ছে অবজেক্ট না, তাহলে সাহায্যকারী ভার্বের পর কি আসবে? অবজেক্ট। অবজেক্ট কি? দা গ্লাস। আচ্ছা, এখন দা গ্লাস কি বলেন তো? দা গ্লাস হচ্ছে কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে কি হয়? হ্যাজ হবে। দেখেন এই যে বাক্যটা, এই বাক্যটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কেন? এই যে হ্যাজ আছে, তারপর ভি থ্রি আছে, হ্যাজ প্লাস ভি থ্রি, তাহলে হ্যাজ প্লাস ভি থ্রি থাকলে সেটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে বাই হুম হ্যাজ দ্য গ্লাস। আচ্ছা, তারপর কি আছে দেখেন তো? সাহায্যকারী ভার্ব নিলাম, অবজেক্ট নিলাম, তারপর ভি থ্রি কি? এই যে ব্রোকেন। ব্রোক মানে হচ্ছে ভাঙা, ব্রেক মানে হচ্ছে ভাঙা। ব্রেকের পাস্ট টেন্স হচ্ছে ব্রোক, তার পাস্ট পার্টিসিপল হচ্ছে ব্রোকেন। তাহলে বাই হুম হ্যাজ দ্য গ্লাস ব্রোকেন। বাই হুম। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আচ্ছা আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স ভয়েস করছি তখন আমি একটা যদি দেখাই যে আই হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস, একটু রিকল করি। এখানে একটা কাহিনী আছে, অনেকে হয়তো বুঝবেন না। আই হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস, কিভাবে বুঝলাম এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স? এই যে হ্যাভ আছে প্লাস হচ্ছে ভি থ্রি, হ্যাভ প্লাস ভি থ্রি আছে, এই জন্য বুঝলাম যে এটা আমার কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। এখন এটাকে যদি আমি ভয়েস করতে যাই তাহলে
দ্য গ্লাস অবজেক্ট কি সামনে আসবে না, দ্য গ্লাস, তাহলে অবজেক্টটা কি প্রথমে আসলো, তারপরে কি অক্সিলিয়ারি ভার্ব, তাহলে দ্য গ্লাস এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে হ্যাভের পরিবর্তে এখানে কি হবে হ্যাজ। এখন এই যে তারপর আছে ব্রোকেন, তাই না, এখন এর মাঝে একটা ওয়ার্ড বসবে সেটা হচ্ছে বিন, এর মাঝে একটা ওয়ার্ড বসবে সেটা হচ্ছে বিন। তাহলে একটা জিনিস মনে রাখবেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স আর হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, এই তিনটা টেন্সে যদি আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেন আপনাকে অবশ্যই এই যে ভার্বের মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ভি3-র আগে বিন বসাইতে হবে, ভি3-র আগে আপনাকে কি বসাইতে হবে, বিন বসাইতে হবে। আবার বলি, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট, এই তিনটা টেন্সের আপনি যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেন, প্যাসিভ করার সময় অবশ্যই সাহায্যকারী ভার্বের পরে এবং ভার্বের পাস্ট পার্টিসিপলের আগে, এই দেখেন সাহায্যকারী ভার্বের পরে আর এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল ভি3 এর মাঝখানে একটা বিন বসাইতে হবে। এখন এইটা তো বুঝতে পারছেন যারা আপনারা প্রথম ক্লাস করছেন, তখন আমরা টেন্স অনুসারে এগুলো পড়ছি। আচ্ছা, এখন এইটা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে বাই হুম হ্যাজ দ্য গ্লাস, এখন এই যে ব্রোকেন, তাহলে এই যে সেন্টেন্সটা এটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে এইটাকে যখন আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন আমাকে এই যে ভি3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তার আগে একটা আমাকে কি বসাইতে হবে, অবশ্যই একটা বিন বসাইতে হবে। তাহলে আমরা কি লিখব, গ্লাস বিন ব্রোকেন। দেখেন এখানে কিন্তু সাবজেক্ট নাই, সাবজেক্ট আছে, তাহলে এই যে বাই প্লাস সাবজেক্ট এইটুকুর আর এখন প্রয়োজন নাই, এখানে এই বাক্যে প্রয়োজন নাই। তাহলে কি হলো, বাই হুম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন, তাহলে হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, এইটার প্যাসিভ ফর্ম হচ্ছে বাই হুম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন। বুঝতে পেরেছেন? বলেন তো কার কোথায় সমস্যা? আচ্ছা এইটা কি বুঝতে পারছেন? দেখেন তো আমরা আরও একটা এক্সাম্পল দেখাবো, এইটা বুঝতে পারছেন? আচ্ছা সাইফা নূর, আচ্ছা ঠিক আছে ক্লাস শেষে আপনাকে এটা আমি দেখাই দিব। আচ্ছা এটা দেখেন তো বুঝতে পারছেন কি না? একটু কমেন্ট করেন। একটু দ্রুত কমেন্ট করেন, বুঝতে পারছেন কি না? আচ্ছা আমরা আরেকটা দেখি, কমেন্ট করতে থাকেন, আমরা আরেকটা দেখি, আবার একটু বুঝাই দেন ভাই। আচ্ছা ঠিক আছে, হু উইল ডু দ্য ওয়ার্ক। আচ্ছা দেখেন আরেকটা বাক্য লিখলাম, হু উইল ডু দ্য ওয়ার্ক, এটা কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্স। হু উইল ডু দ্য ওয়ার্ক, কাজটা কে করবে, দেখেন কাজটা কে করবে, তাহলে ভবিষ্যৎকাল বোঝাচ্ছে যে আই উইল ডু দ্য ওয়ার্ক বা রহিম উইল ডু দ্য ওয়ার্ক, এইটাকে যদি আমি প্রশ্নবোধক করতে চাই, যেমন আমি বলি যে আই উইল ডু দ্য ওয়ার্ক, এখন এইটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, কারণ এই যে উইল প্লাস ভি1, উইল প্লাস ভি1 আছে, এটা কি ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন এই ফিউচার ইনডিফিনিট টেন্সকে যদি আমি ইন্ট্রোগেটিভ করতে চাই তাহলে সামনে আমি জাস্ট একটা হু বসাই দিব, হু উইল ডু দ্য ওয়ার্ক, আইটা কি চলে গেল, হু উইল ডু দ্য ওয়ার্ক, তাহলে হু উইল ডু দ্য ওয়ার্ক, কাজটা কে করবে, তাহলে কে করবে, আমি করব, তাহলে এটা কোন টেন্সে আছে, ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন এইটা একটু মাথায় রাখতে হবে আগে। আচ্ছা ঠিক আছে, ওইটা মাথায় রাখলাম। এখন হু উইল ডু দ্য ওয়ার্ক, তাহলে হু দ্বারা যদি কোনো একটা সেন্টেন্স শুরু হয় প্রশ্নবোধক বাক্য, তাহলে এইটার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে প্রথম কাজ হবে হু এর জায়গায় কি বসবে, বাই হুম বসবে। আচ্ছা বাই হুম বসাইলাম। আচ্ছা বাই হুমের পর কি হবে, সাহায্যকারী ভার্ব, তাহলে সাহায্যকারী ভার্ব এখানে কি আছে, উইল হবে, কারণ আমরা শ্যাল উইলের জায়গায় ম্যাক্সিমাম সময় আমরা উইল ব্যবহার করি, কারণ উইলটা স্ট্যান্ডার্ড, শ্যালের ব্যবহারটা দিন দিন কমে যাচ্ছে, নর্মালি খুব কম ব্যবহার করা হয়। বাই হুম উইল, আচ্ছা উইল হয়ে গেল, তারপর কি অবজেক্ট কি আছে, দ্য ওয়ার্ক না, দ্য ওয়ার্ক। দেখেন এই যে আমরা গঠনটা লিখছি প্যাসিভের, বাই হুম প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ভি3, আপনারা এইটা ফলো করবেন, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। তাহলে হু এর পরিবর্তে বাই হুম,
তারপরে সাহায্যকারী ভার্ব উইল, তারপরে অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক, তারপরে কি বসবে, তারপরে কি বসার কথা এখানে দেখেন, তারপরে V3, তাহলে বি কি ডু, তাহলে ডু এর V3 হচ্ছে ডান। আচ্ছা ঠিক আছে, ডান। এখন আপনাদের আমি প্রথম ক্লাসে কি পড়িয়েছি, ফিউচার ইনডিফিনিট টেন্সের ভয়েস পড়িয়েছি। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের ভয়েসে কি পড়িয়েছি, যে এই যে উইল আছে, উইলের পর ভার্ব থাকে V1। এখন এইটাকে যখন আমি প্যাসিভ করতে যাই তখন এই সাহায্যকারী ভার্ব উইলের পরে একটা বি বসে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে উইলের পরে কিন্তু একটা বি বসে। দেখেন যারা প্রথম ক্লাসটা করেছেন আপনাদের মনে আছে কি না, আপনারা আজকের ক্লাসটা শেষে ভয়েসের 3টা ক্লাস আছে, 3টা ক্লাসে ভালোভাবে দেখবেন। তখন যখন ফিউচার ইনডিফিনিট টেন্সের আমরা ভয়েস করব অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় প্রথমে কি বসবে, অবজেক্টের পর সাহায্যকারী ভার্ব উইল নিলাম, উইলের পর একটা বি বসবে, বির পর বসবে ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা হচ্ছে নিয়ম। তাহলে বাই হুম উইল দ্য ওয়ার্ক, এখন এই ডানের পূর্বে একটা কি বসবে, বি বসবে। কেন বি বসবে, কারণ আমরা তো এটাকে প্যাসিভই করতেছি। দেখেন এই বাক্যটার এটা তো হচ্ছে ইন্ট্রোগেটিভ, এইটার যে অ্যাসার্টিভ কি ছিল, যে আই উইল ডু দ্য ওয়ার্ক, এটা কিন্তু এইটার অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে হু উইল ডু দ্য ওয়ার্ক, এটার উত্তর কি, আই উইল ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন এটাকে যদি ভয়েস করি তাহলে এই অবজেক্টটা সামনে আসবে দ্য ওয়ার্ক, তারপর সাহায্যকারী ভার্ব কি উইল, তারপর একটা কি বসবে বি, তারপরে ডু এর পরিবর্তে কি বসবে ডান, তারপর বাই মি। তাহলে এইটা হচ্ছে মূলত এই যে আই উইল ডু দ্য ওয়ার্ক ফিউচার ইনডিফিনিট টেন্স, তার প্যাসিভ ভয়েস, দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি। তাহলে এই যে উইলের পর প্যাসিভ করার সময় একটা বি আসলো, সেই বিটা এখানেও আসবে। বুঝতে পেরেছেন, এইটুকুই। আচ্ছা এই যে রেখামণি মনে আছে, কত বুঝাবো, বুঝাইলাম তো। দেখেন এইটা বুঝতে পারছেন কিনা, একদম ইজি। আপনাদের কিচ্ছু করতে হবে না, আপনাকে জাস্ট হচ্ছে এই গঠনটা মনে রাখতে হবে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনি কোন টেন্সে আছে। এই যে আমি যে হু দ্বারা যে সেন্টেন্সটা, এটা কোন টেন্সে, এটা কি প্রেজেন্টে, পাস্টে না ফিউচারে। প্রেজেন্টের 3টা পড়িয়েছি, ইনডিফিনিট, কন্টিনিউয়াস না পারফেক্ট, কোনটাতে আছে এইটা যদি আপনি ধরতে পারেন তাহলে কিন্তু আপনি পারবেন। দেখেন হু থেকে প্রশ্ন খুব আসে, এই হু দিয়ে অ্যাক্টিভ থেকে প্যাসিভ খুব পরীক্ষায় আসে। বলে রাখি, আপনার যদি লিখিত হয় 4টা প্রশ্ন থাকে, তার মধ্যে হু একটা থাকবেই, কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই হু দ্বারা যে সেন্টেন্সটা হচ্ছে ইন্ট্রোগেটিভ, এটা কোন টেন্সে আছে, প্রেজেন্টে না পাস্টে না ফিউচারে। প্রেজেন্টে থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস না হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, পাস্টে থাকলে পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস না পাস্ট পারফেক্ট, ফিউচারে থাকলে ফিউচার ইনডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস না ফিউচার পারফেক্ট। এইটা যদি আপনি ধরতে না পারেন তাহলে কিন্তু আপনি পারবেন না। কারণ এই যে যখন ফিউচার করবেন তখন একবার বি আসতেছে, যখন হচ্ছে পারফেক্ট হচ্ছে তখন বিন আসতেছে। তো এইটা তো আসলে এইভাবে গঠনের মধ্যে লিখে দেওয়া সম্ভব না। কারণ কখন আপনার হচ্ছে কন্টিনিউয়াস থাকবে, কন্টিনিউয়াস থাকলে আবার বিইং আসবে। সো যাই হোক, আপনাদের এই জন্য কিন্তু আমি প্রথম ক্লাসটা নিয়েছি শুধুমাত্র টেন্সের ওপর। এই জন্য প্রথম ক্লাসটা নিয়েছি টেন্সের ওপর, যাতে আপনাদের টেন্সটা আগে কমপ্লিট হয়। টেন্সটা ক্লিয়ার হলে বাকিগুলো আর সমস্যা হওয়ার কথা না। যাদের একটু সমস্যা মনে হচ্ছে আপনারা প্রথম ক্লাসটা ভালো করে দেখবেন যে কোন টেন্সের কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। তারপরে আপনি যদি এই হু দ্বারা এটা করতে আসেন আপনার কাছে একদম পানি হয়ে যাবে। কিন্তু আপনি যদি প্রথম ক্লাসটা মিস করেন তাহলে আপনার জন্য কাছে এটা কঠিন মনে হবে, এটাই স্বাভাবিক। কারণ আপনি একটা বিল্ডিংয়ে উঠতে গেলে প্রত্যেকটা ধাপ সিঁড়ি বেয়ে উঠতে হবে। আপনি 1তলা থেকে 5তলায় উঠতে গেলে আপনাকে 1তলা থেকে ডাইরেক্টলি 5তলায় উঠতে পারবেন? সিঁড়ি দিয়ে উঠতে গেলে তো 1তলা 2তলা 3তলা 4তলা এইভাবে যাইতে হবে। তো ভয়েসের ক্ষেত্রেও কিছু রুলস আছে। আগে আপনাকে টেন্স শিখতে হবে, টেন্স অনুপাতে ভয়েস কিভাবে করতে হয় এইটা শিখতে পারলে বাকিগুলো আপনি ইজিলি করতে পারবেন। আচ্ছা, আরেকজন কি যেন প্রশ্ন করছিল সাইফানুর, যে ইউ শুড কিপ ইউর প্রমিস। ইউ শুড, আচ্ছা, কিপ ইউর প্রমিস। দেখেন এইখানে ইউ হচ্ছে সাবজেক্ট, শুড কি মডাল অক্সিলারি, কিপ হচ্ছে কি ভার্ব, ইউর প্রমিস হচ্ছে অবজেক্ট। তাহলে আপনি ইউর প্রমিস আগে নিয়ে আসেন। এই যে ইউর প্রমিস, আচ্ছা ইউর প্রমিস অবজেক্ট, তারপরে কি শুড, তারপর কি একটা থাকবে বি থাকবে, তারপরে কি কিপের হচ্ছে কেপ্ট বাই ইউ। আপনি বাই ইউ দিতে পারেন কিন্তু না দিলেও সমস্যা নেই।
এই পর্যন্ত হয়ে গেলে হয়। বাই ইউ এখানে উজ্জ্ব থাকে, তাহলে ইউর প্রমিস শুড বি কেপ্ট। আর এখানে বাই ইউ না দিলেও হবে, কারণ বাই ইউ এখানে কি থাকে, উজ্জ্ব থাকে। উজ্জ্ব থাকে কি বল, সুপ্ত, গুপ্ত, বুঝছেন? ইদানিং তো গুপ্ত শব্দটা খুব বেশি পরিচিত। এখানে বাই ইউ কি থাকে, গুপ্ত থাকে। তাহলে ইউর প্রমিস শুড বি কেপ্ট, এইটুকু। এই যে কিপের হচ্ছে পাস্ট পার্টিসিপল KEPT, এইটুকু দিলে আপনার অ্যান্সার হয়ে যাবে। কিন্তু আপনি যদি বাই ইউ দেন রিটেনে লিখতে পারেন, সমস্যা নেই, তবে বাই ইউ না দেওয়াই ভালো। আচ্ছা যাই হোক, এটা আমাদের অফ টপিক। আর সাইফানুর কে যেন জিজ্ঞাসা করছিল এরকম দেখলাম। আচ্ছা দেখেন, আমরা হু দিয়ে থাকলে কিভাবে করতে হয় দেখলাম। এখন যদি হুম দিয়ে থাকে, আমরা কিন্তু প্রথমেই বলেছি যদি হুম দিয়ে প্রশ্নবোধক থাকে, দেখেন যদি হুম দিয়ে থাকে একই জিনিস, দুইটা কিন্তু একই। হু থাকলে বাই হুম থাকলে হু বসবে, এইটুকুই পার্থক্য। বুঝতে পেরেছেন? সাইফানুর বায়ু দেওয়ার প্রয়োজন নাই, কারণ বায়ু এখানে উজ্জ্ব থাকবে। দেখেন সব সময় সব কিছু লেখা লাগে না, কিছু কিছু সময় অনেক কিছু বাদ দিতে হয়, বুঝছেন? এখানে বায়ু দিবেন না, বায়ু এখানে উজ্জ্ব থাকবে। আপনি যদি MCQ দেখেন, প্রশ্ন ব্যাংক পড়ছেন তো আমি বুঝতে পারছি, বায়ু কিন্তু এখানে থাকবে না, বায়ু কি থাকবে, উজ্জ্ব থাকবে। প্রশ্ন ব্যাংকে আপনি যদি MCQ দেখেন, আপনি কোনো এতে বায়ু পাবেন না। বায়ুটা কি এখানে উজ্জ্ব থাকবে, উজ্জ্ব মানে কি, গুপ্ত, বায়ু বসবে না। আর আপনি যদি রিটেনে লেখেন, আপনি বায়ু লিখলে সমস্যা নেই, বায়ু যদি আপনি লেখেন সমস্যা নেই, তবে না লেখা ভালো। একটা হচ্ছে লিখলে সমস্যা নেই, আর একটা হচ্ছে না লিখলে ভালো। আপনি যখন লিখবেন না, পরীক্ষক যে খাতা কাটবে তখন বুঝবে যে না আপনি বিষয়টা জানেন। আর আপনি যদি লেখেন তাও হবে, সমস্যা নেই, লিখলেও হবে, কিন্তু না লেখা ভালো। আর MCQতে নর্মালি রাইট অ্যান্সারে বায়ু থাকবে না। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে হুম দিয়ে দেখি। দেখেন আমরা এটার গঠনটা যদি একটু দেখি, আগের মতোই। দেখেন হুম থাকলে প্রথমে কি থাকবে, হু থাকবে, তারপরে সাহায্যকারী ভার্ব থাকবে। আচ্ছা সাহায্যকারী ভার্ব থাকলো, এখন সাহায্যকারী ভার্বের পর কি, যদি যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট বসবে, না বসলে কি বসবে, V3, তারপর কি বসবে, বাই, তারপর বসবে কি, সাবজেক্ট। দেখেন তারপর প্রশ্নবোধক। এইখানে আমরা যে একটা ঘর ফাঁকা রাখলাম, এইখানে অবজেক্ট, যদি বাক্যে অবজেক্ট থাকে তাহলে এখানে অবজেক্ট বসবে, আর যদি অবজেক্ট না থাকে অবজেক্ট বসবে না। দেখেন এগুলো একদম ডেফিনেটলি বলা কঠিন, কেন জানেন? কারণ অনেক সময় বাক্যের মধ্যে অবজেক্ট নাও দিতে পারে, অনেক সময় বাক্যের মধ্যে অবজেক্ট দিতে পারে। এখন একটা বাক্যের মধ্যে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট, এইটা তো আপনারা এতদিনে চিনতে পেরেছেন। তাহলে যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্টটা কি হবে, এই যে সাহায্যকারী ভার্ব আর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের মাঝখানে বসবে। আর যদি অবজেক্ট না থাকে তাহলে অবজেক্ট বসবে না, যেটা নাই সেটা আপনি কোথা থেকে বসাবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি যে হুম ডু ইউ ওয়ান্ট, হুম ডু ইউ ওয়ান্ট, তোমরা কি চাও? আমরা বলি না, ওই যে আমরা কয়েকজন মিলে স্যারের কাছে গেলাম, তারা বলে এই তোমরা কি চাও, আমরা যে কি চাই আমরা নিজেরাও জানি না। আচ্ছা তাহলে আমাদের প্রথম কাজ, এই হুমের জায়গায় কি বসবে, হু বসবে, তারপরে সাহায্যকারী ভার্ব। এখন সাহায্যকারী ভার্ব এখানে কি বসবে, দেখেন এখানে কিন্তু ডু বসছে, ডু কিন্তু আর বসবে না। এটা কোন টেন্স বলেন তো? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব কি, অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর। তাহলে অ্যাম ইজ আর এর মধ্যে এখানে কি বসবে, একটা বসবে। তাহলে এখানে কি বসবে, এখানে ইজ বসবে। কেন ইজ বসবে, এটা আপনাদের কাছে প্রশ্ন। আচ্ছা তারপরে কি আসবে, আচ্ছা এই বাক্যে কি অবজেক্ট আছে, দেখেন ইউ হচ্ছে কি সাবজেক্ট, ওয়ান্ট হচ্ছে কি ভার্ব, এখানে কিন্তু অবজেক্ট নেই। তাহলে আমি কি এখানে অবজেক্ট বসাইতে পারবো? এই যে সাহায্যকারী ভার্বের পরে যে অবজেক্ট, অবজেক্ট না থাকলে কিভাবে বসাবো? তাহলে অবজেক্ট নাই, অবজেক্টের ঘর ফাঁকা। তারপর কি V3, এখানে ওয়ান্ট, তাহলে কি হবে, ওয়ান্টেড। আচ্ছা তারপরে কি আছে, তারপরে বাই, তারপরে কি বসবে, ইউ। হু ইজ ওয়ান্টেড বাই ইউ। আচ্ছা কারো প্রশ্ন আছে?
দেখেন হুম ডিড ইউ সি, তাহলে এইখানে আমরা কি করব, হুমের পরিবর্তে কি বসাবো, হু বসাবো। আচ্ছা হু বসাইলাম, তারপরে এই যে ডিড, এটা কি ডিড, ডিড থাকলে কি হয় দেখেন, এই যে বাক্যটা আছে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভাবে হচ্ছে ওয়াজ অথবা ওয়ার, কি ওয়াজ অথবা ওয়ার। ওকে, এখন এখানে কি বসবে, ওয়াজ। এখন তারপর কি বসবে দেখেন, এখানে কিন্তু অবজেক্ট নাই, অবজেক্ট না থাকলে কিন্তু এই সাবজেক্টের ঘর ফাঁকা থাকবে, তাহলে হু ওয়াজ, তারপর কি বসবে ভার্বের V3 সি এর সিন বাই ইউ। আচ্ছা পরাণ পাখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা দেখেন একই নিয়ম, খালি একটা জিনিস দেখেন, একটা জিনিস বুঝবেন যদি সাবজেক্ট থাকে। দেখেন আমরা যখন হু দিয়ে শুরু করলাম, বাই হুম দিয়ে করলাম, তখন কিন্তু কি ছিল না, সাবজেক্ট ছিল না। সাবজেক্ট ছিল না জন্য বাই ইউ কিন্তু আমরা ব্যবহার করতে পারিনি, কিন্তু এইখানে আবার অবজেক্ট নাই, তাহলে অবজেক্ট না থাকলে এই সাবজেক্টের ঘর এখানে ফাঁকা থাকবে। এই দেখেন ওয়াজের পর সাবজেক্ট বসতো, সাবজেক্ট নাই। বাক্যে যদি আপনার দেওয়া না থাকে তাহলে আপনি আর কোথায় থেকে এনে বসাবেন, বুঝতে পারছেন? দেখেন একটু কঠিন মনে হবে, আমি নিজেও স্বীকার করতেছি, কারণ এগুলো বাই হুম বা হু এর করতে গেলে আপনাকে প্রথমে কি করতে হবে, আপনাকে প্রথমে টেন্সটা বুঝতে হবে। এই জন্য প্রথম ক্লাসে আমি টেন্সের ভয়েস চেঞ্জ শিখাইছি, টেন্সের। এখন আপনারা যারা টেন্সের ভয়েস চেঞ্জটা বুঝেছেন তাদের কাছে কিন্তু খুব ইজি মনে হবে, যারা প্রথম ক্লাসটি করেননি বা বোঝেননি বা দেখার সময় পাননি তাদের কাছে কিন্তু খুবই কঠিন মনে হবে, এটা আমি স্বীকার করি। আপনাদের বলে রাখি এখান থেকে ভালো একটা মার্ক থাকবে। আমি হ্যান্ড নোটটাও আজকে দিয়ে দিব, আপনারা দিয়েছি, আজকে আবার এইটা সহ দিয়ে দিব। আপনারা এইটা খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবেন, কারণ এখান থেকে আপনারা কনফার্ম মার্ক পাবেন এবং খুব অল্প কয়েকটা নিয়ম। সো এখানে অন্য কিছু নিয়ে গ্যামজাম করা যাবে না। আচ্ছা দেখেন আমরা একটা ওভারভিউ দিই পুরো 3টা ক্লাসের। ফার্স্ট আমরা টেন্সের উপর যে ভয়েস চেঞ্জগুলো হয়, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই 3টা টেন্সের উপর যে ভয়েস চেঞ্জ আছে সেগুলো পড়েছি। তারপরে প্লেস রিফ্লেক্সিভ মানে কি আত্মঘাতী, অর্থাৎ যে সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে বোঝায়, যেমন আই লাভ মাই সেলফ, আমি নিজেকে ভালোবাসি। তারপর আছে কি যে আই কিক মাই সেলফ, তারপর হচ্ছে আই হেট মাই সেলফ, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট কি একই ব্যক্তিকে বোঝায়, এরকম সেন্টেন্সগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ। এবং আরেকটা চেনার উপায় হচ্ছে যে অবজেক্টের শেষে সেলফ যুক্ত থাকে, কি থাকে, এই যে ACLF, সেলফ যুক্ত থাকে। আচ্ছা এই সকল সেন্টেন্সে কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেটা দেখিয়েছি। তারপর কোয়াসিপেসিভ কি, এই যে আমরা বিশেষ করে যখন 19 বা ইন্টারমিডিয়েটে আমরা কি স্যারেরা বলতো যে এক্সেপশনাল ভয়েস, এক্সেপশনাল, আসলে এক্সেপশনাল না, ওগুলোকে বলা হয় কোয়াসিপেসিভ জিনিসটা কি, যে দেখতে মনে হবে যে অ্যাক্টিভ কিন্তু এর অর্থটা বোঝায় প্যাসিভ। যেমন চাল সস্তায় বিক্রি হয়, মধু খেতে মিষ্টি লাগে, তারপরে হচ্ছে গোলাপের গন্ধ মিষ্টি লাগে বা গোলাপের গন্ধ ভালো লাগে। এখন এইখানে চাল সস্তায় বিক্রি হয়, চাল তো নিজে নিজে বিক্রি হতে পারে না। তারপরে হচ্ছে মধু মিষ্টি লাগে, তাহলে মধু তো নিজে নিজে মিষ্টি লাগে না, আমরা যখন খাই তখন তো মিষ্টি লাগে। তাহলে এই সকল সেন্টেন্স কিন্তু প্যাসিভ, কিন্তু কাজ করে অ্যাক্টিভের মতো। তাহলে এই টাইপের সেন্টেন্সগুলোকে বা ভার্বগুলোকে বলা হয় কোয়াসিপেসিভ। তো এগুলোর কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় আমরা দেখিয়েছি। তারপরে মডাল অক্সিলারি কিভাবে করতে হয়। তারপরে ইম্পারেটিভ সেন্টেন্স কি, যে ডু দিয়ে বা ভার্ব দিয়ে শুরু হবে, ডু না ভার্ব দিয়ে শুরু হয়, যে সকল সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, তারপর অনুরোধ এগুলো বোঝায়। এবং কি হয়, ভার্ব দিয়ে একটা সেন্টেন্স শুরু হয়, যেমন ডু দ্য ওয়ার্ক, ওপেন দ্য উইন্ডো, ক্লোজ দ্য উইন্ডো। তারপরে হচ্ছে প্লিজ ডু নট ওয়েস্ট ইউর টাইম, প্লিজ, আরও অনেক কিছু থাকতে পারে, আসলে বলতে গেলে অনেকগুলো সেন্টেন্সই হয়ে যাবে। তো এই সকল সেন্টেন্স কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় এইটা শিখেছি। ইম্পারেটিভ সেন্টেন্স মানে লেট থাকে, আচ্ছা, এবং লেট যুক্ত সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করতে হয় এটাও আমরা শিখেছি। তারপর শিখলাম আমরা যে এই যে WH ওয়ার্ড হু দিয়ে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, হুম থাকলে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। তো মোটামুটি আমাদের এই যে ভয়েসের যে ক্লাসটা ছিল, একটা বা দুইটা ক্লাসে শেষ করা যেত, একটা ক্লাসেই নর্মালি সবাই শেষ করে দেয় একটু 1 ঘন্টা 30 মিনিটের নিয়ে, কিন্তু আমি একটু ভেঙে যাতে আপনারা একটু ভালোভাবে বুঝতে পারেন। তো যারা ক্লাসটা দেখেন নাই ফুল, আপনারা এই 3টা ক্লাস
আজকে ক্লাসটা শেষ হওয়ার পর দেখে নেবেন। আশা করি আপনাদের ভয়েসে যে প্রশ্নগুলো আপনাদের আসবে পরীক্ষায় নর্মালি আসে, আপনাদের আর সমস্যা হবে না। আচ্ছা, তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি, যেহেতু আজকে আমাদের রেখামণি বাই প্লাস সাবজেক্ট হবে না। আসলে কোনটাতে বলছেন যে এখন তো বুঝতেছি না। রেখামণি বাই প্লাস সাবজেক্ট হবে না, এখন কোনটাতে যে আপনি বলছেন এখন তো বুঝতেছি না। তারপর আমি একটু আপনাকে যতটুকু বুঝতে পেরেছি ধারণা দিই, সেটা হচ্ছে যে এই যে হু হু অথবা হুম, এগুলো দিয়ে যদি একটা সেন্টেন্স দেওয়া থাকে, অ্যাক্টিভ সেন্টেন্স, প্যাসিভ করতে বলছে। এখন ভয়েসের নিয়মটা কি? ভয়েসের নিয়ম হচ্ছে এই অবজেক্টটাকে কি করতে হবে? সাবজেক্ট করতে হবে। আর সাবজেক্টটা কি হবে? অবজেক্ট, মানে জায়গা পরিবর্তন করবে। আচ্ছা, এখন এই হুম দিয়ে যখন একটা বাক্য তৈরি হবে বা হু দিয়ে একটা বাক্য দেওয়া থাকবে, এই বাক্যে যদি অবজেক্ট না থাকে, ধরলাম যে অবজেক্ট নাই, তাহলে সেটা কি সাবজেক্টের ঘরে বসতে পারবে? একটা জিনিস যদি নাই থাকে, তাহলে সেই জিনিসটা কিভাবে আপনি সাবজেক্টের ঘরে বসাবেন? একটা বাক্যে যদি অবজেক্ট না থাকে, তাহলে আপনি কি সাবজেক্টের ঘরে কিছু লিখতে পারবেন? তখন আপনাকে কি ফাঁকা রাখতে হবে। আর যদি অবজেক্টের ঘর ফাঁকা থাকে, তাহলে সাবজেক্ট থাকবে না। আর যদি সাবজেক্টের ঘরে কিছু না থাকে, তাহলে কি অবজেক্টের ঘরে আপনি কিছু লিখতে পারবেন? মানে আপনার তো আগে থাকতে হবে, আপনি তো বাইরে থেকে কিছু নিয়ে আসতে পারবেন না। একটা অ্যাক্টিভ ভয়েসে যা থাকবে সেইটাকে আপনাকে রিঅ্যারেঞ্জ করে লিখতে হবে। এইটাই তো মূলত হচ্ছে ভয়েস চেঞ্জ। এবং এইখানে শুধু বাইরে থেকে নিয়ে আসবেন কি? সাহায্যকারী ভার্ব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এর বাইরে তো কিছু আনা যাবে না আপনাকে। আমি আচ্ছা একটা হচ্ছে উদাহরণ দেখি, দেখেন হু হ্যাজ ব্রোকেন, প্রথম যেটা লিখলাম একটু বলি, ব্রোকেন দ্য গ্লাস। আচ্ছা আচ্ছা, এইখানে দেখেন তো হু দ্বারা প্রশ্ন করছে না যে কে গ্লাসটা ভাঙছে, তো গ্লাসটা যে ভাঙছে সেই কর্তা না। তাহলে আমি প্রশ্ন করলাম কে গ্লাসটা ভাঙছে, তাহলে এই বাক্যে কি কখনো সাবজেক্ট থাকবে? এই বাক্যে কি সাবজেক্ট থাকবে? আপনারা বলেন তো। আমি প্রশ্ন করলাম গ্লাসটা কে ভাঙছে, যে ভাঙছে সেই তো কর্তা, তাহলে কর্তা কি থাকবে? প্রশ্ন করলাম যে কে ভাঙছে, যে ভাঙছে সেই তো কর্তা, তাহলে এই বাক্যে কিন্তু কি নাই? সাবজেক্ট নাই। এই বাক্যে কি আছে? শুধুমাত্র অবজেক্ট আছে। এই দা গ্লাস হচ্ছে অবজেক্ট। তাহলে এই বাক্যে কি আপনি বাই প্লাস সাবজেক্ট দিতে পারবেন? এই বাক্যটাকে যদি আপনি প্যাসিভ করেন, তাহলে লাস্ট কি ভি3 পর্যন্ত আসবে। ভি3-র পর যে বাই প্লাস সাবজেক্ট, বাই প্লাস সাবজেক্ট আপনি দিতে পারবেন, কারণ এই বাক্যে তো সাবজেক্টই নাই। তো সাবজেক্ট না থাকলে বাই প্লাস সাবজেক্ট কীভাবে দিবেন? বুঝতে পেরেছেন? রেখাটাকে যেন প্রশ্ন করছিলেন, রেখা রেখা রেখামণি, হ্যাঁ। তাহলে যে বাক্যে সাবজেক্ট নাই সে বাক্যে তো বাই প্লাস সাবজেক্ট বসবে না, কারণ এখানে তো সাবজেক্ট নাই, আপনি কোথা থেকে বসাবেন? আর যদি এই সেমভাবে যদি কোনো বাক্যে অবজেক্ট না থাকে, তাহলে এই সাবজেক্টের ঘরটা ফাঁকা থাকবে, তখন কি হবে? বাই প্লাস সাবজেক্ট শেষের দিকে বসবে। যাই হোক, আপনারা ক্লাসটা আবার দেখবেন, তাহলে আমার মনে হচ্ছে যে আপনাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো আর থাকবে না। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি। তো ভয়েস আমাদের শেষ হয়ে গেল। এর পরবর্তী ক্লাস আমরা হচ্ছে নাউন নিব, পার্টস অফ স্পিচ। আমাদের মোটামুটি ইংরেজিও একদম যেগুলো লাগবে সেগুলো তো একদম প্রায় শেষের দিকে। তো আপনারা নিয়মিত ক্লাসগুলো করার চেষ্টা করবেন।